ছোট ছোট মরিচবাতি দিয়ে সাজানো বিশাল কমিউনিটি সেন্টার, চোখ ধাঁধানো সৌন্দর্য। গাড়ি থামে সেন্টারের সামনে। তখনও তিহানের বাহুতে তোহার মাথা ঠেকানো, চোখ জোড়া বন্ধ। তিহান বেশ বুঝতে পারছে তন্দ্রা ঘরে আছে মেয়েটা। হালকা করে সেই হাতটা নাড়িয়ে সে বলে ওঠে, গাড়ি ঘোরাই তাহলে, বাসায় যেয়ে ঘুমা, বিয়েতে আর যাওয়া লাগবে না। তিহানের কথাগুলো কানে যেতেই ধরফড়িয়ে সরে যায় তোহা। সে তো ঘুমায়নি, কেবল চোখ বন্ধ করেছিল। কিন্তু তিহানের বাহুতে মাথা রাখলো কখন মনে পড়ছে না। সে সরতে বেরিয়ে গেল তিহান। অতঃপর তাকেও বের করে ধীর পায়ে সামনে এগিয়ে গেল। সেন্টারে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তোহা। আশেপাশে সবাই বর পক্ষে, তাদের বাসার কেউ নেই কেন? উপায় না পেয়ে সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে যায় তোহা। বাবুর্চিরা সেখানে রান্না করছে। সেখানে তিহানকে দেখতে পায় সে। একটু পরে খাবার সার্ভ করা হবে। মেহমানদারিতে যেন কোনো রকম কমতি না হয়, তার জন্য সেখানে দাঁড়িয়ে তদারকি করছে সে। দ্রুত পায়ে হেঁটে যেয়ে পেছন থেকে তিহানের হাতের তালু আঁকড়ে ধরে তোহা। হাতে টান পড়তেই তিহান ফিরে তাকায়। তোহাকে দেখে তেজি কণ্ঠে বলে, সমস্যা কি? টানাটানি করছিস কেন? তোহা একটু এগিয়ে গিয়ে তিহানের গা ঘেঁষে দাঁড়ায়। চোখ মুখে ঘোর অস্বস্তি। এত অচেনা মানুষের ভিড়ে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তার। উপরন্ত বসার কাউকে আশেপাশে পাচ্ছে না। তোহার আড়ষ্ট চেহারা দেখে এবার নিজেই তাকে একটু কাছে টেনে নেয় তিহান। আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে শক্ত করে তার হাতটা ধরে রাখে। বলে, তুই একা কেন? স্বর্ণারা কোথায়? আমাদের বাসার কাউকে খুঁজে পাচ্ছি না। ভ্রু কুচকায় তিহান। সন্দিহান কণ্ঠে বলে, খুঁজে পাচ্ছিস না মানে? নাকি তুইও হারিয়ে গেছিস? উত্তরে তোহা বোকা হেসে বলে, ওই আর কি, সেন্টারটা অনেক বড় তো, তালগোল পাচ্ছি না। মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে তিহান। বাবুর্চিদের কিছু নির্দেশনা দিয়ে সেখান থেকে একটু সরে দাঁড়ায়। চুলার আগুনের উত্তাপে জায়গাটা গরম হয়ে গেছে, দাঁড়ানো যাচ্ছে না। নিজের হাতের মাঝে আবদ্ধ তোহার ঘেমে যাওয়া হাতটা ঠিকই অনুভব করতে পারছে সে। এক পলক তাকে তোহার কপালের বেঁকে যাওয়া টিপটা সোজা করে দিয়ে পকেট থেকে নিজের ফোনটা বের করে তিহান। স্বর্ণার নাম্বারে ডায়াল করে রিসিভ হতে ঝাড়ি দিয়ে বলে, কই তুই? তিহুকে একা ছেড়েছিস কেন? ওপাশ থেকে স্বর্ণার মিনমিনে কণ্ঠ শোনা যায়, ও তো আমাদের সাথে ছিল ভাইয়া। কখন যেন? এখন কোথায় তুই? দোতলায়, স্টেজের পাশে। আচ্ছা, ওখানেই থাক, আমি দিয়ে যাচ্ছি তিহুকে। বলে ফোনটা খট করে কেটে দেয় তিহান। স্বর্ণার কাছে তোহাকে নিজের ফোনটা তোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, রাখ তোর কাছে, মার ফোনটা আমার কাছে আছে, কোনো দরকার হলে ওই নাম্বারে কল দিবি। তোহা মাথা কাত করে সম্মতি দিতে আবারও ব্যস্ত পায়ে নিচে নেমে যায় তিহান। সে পথে মুগ্ধ নয়নে কিছুক্ষণ চেয়ে দৃষ্টি নামিয়ে ফেলে তোহা। একটু আগে নিশাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে, বরযাত্রী চলে গিয়েছে। কেঁদে কেঁদে ভাসিয়ে ফেলেছে তোহা। এখনও আফিয়ার বুকে মাথা রেখে অনবরত কেঁদে চলেছে সে। চোখের সাজ নষ্ট হয়ে একাকার অবস্থা। বাকিরাও কাঁদছে। স্বর্ণালী আর ওদের ছোট খালা তোহার মাকে সামলাচ্ছে। সব কাজ শেষ করে তিহান সেদিকে এগিয়ে গেল। আফিয়াকে উদ্দেশ্য করে চাপা স্বরে বলল, মা, তুমি খালামণির কাছে যাও, আমি বরং তিহুকে বাসায় নিয়ে যাই, এত কাঁদলে অসুস্থ হয়ে যাবে। আফিয়া তোহার মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ায়। বলে, তুই তিহানের সাথে বাসায় যা মা, যে রেস্ট নে, আমরা একটু পরেই ফিরছি। সিক্ত চোখে তাকায় তোহা, নাক টেনে বলে, আমিও তোমাদের সাথেই যাব। আফিয়া কিছু বলার আগেই তিহান তোহাকে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে বলল, তুমি যাও মা, আমি নিয়ে যাচ্ছি ওকে। গাঢ় অন্ধকারে ঢাকা রাত, আকাশে চাঁদ নেই। অন্ধকারকে গ্রাস করেছে। মাঝে মধ্যে রাস্তার সোডিয়াম লাইটের আলোয় অন্ধকারটা মিলিয়ে গেলেও গাড়ি এগিয়ে যেতেই তা আবারও আগের রূপে ফিরে আসছে। ছিমছাম পরিবেশ, শো শো করে সব দিক বেগে গাড়ি চলছে। জানালা দিয়ে মাথা বের করে রেখেছে তোহা। তার খোলা চুলগুলো এলোমেলোভাবে তিহানের মুখের উপর আছড়ে পড়ছে। তিহান একবারও সরায়নি চুলগুলো। সে অবস্থাতেই ড্রাইভ করছে। খানিক বাদে মাথা ভিতরে ঢুকিয়ে তোহা কান্না থেমেছে অনেকক্ষণ আগে। গাড়ি ডান দিকে মোড় ঘুরে। এই রাস্তাটা হালকা আলোকিত। আশেপাশের বেশিরভাগ দোকানই খোলা, তাই অতটা অন্ধকার নেই। হঠাৎই তোহার চোখ যায় গাড়ির সামনের জায়গাটায়। কিছু একটা ভেবে সে বলে, কানের দুল দুটো কই? ফেলে দিয়েছি। তিহানের শান্ত শীতল কণ্ঠ, কি? কেন? ওটা তো আর পাবি না, পড়বি না, আর পড়তে চেলেও আমি পড়তে দেব না।
রেখে কী লাভ? তাই বলে ফেলে দিবেন? তিহান এবার চিরচেনা গম্ভীর কণ্ঠে বলে, দিব এক চট, একদম বেশি কথা বলবি না। ব্যাস চুপ করে যায় তোহা। তিহানের প্রতি রাগ ঝাড়তে থাকে তার কোলের উপর রাখা তিহানের ব্লেজারটার উপর। দুই হাতে দুমড়ে মুচড়ে আয়রন করা ব্লেজারটার যাচ্ছে তাই অবস্থা করে ফেলে সে। বাড়ি ফিরে তাকে রুমে দিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গিয়েছে তিহান। ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বেশ কিছুক্ষণ পড়ে থেকে তারপর উঠে দাঁড়ায় তোহা। লেহেঙ্গা বদলে শাওয়ার নিয়ে হালকা কাপড়ের 3 পিস পরে বের হয়। ভেজা চুলগুলো ঝেড়ে তোয়ালে মেলে দেওয়ার জন্য বারান্দায় যেতেই লক্ষ্য করে পাশের বারান্দায় তিহান দাঁড়িয়ে রয়েছে। তার ঘরের লাইট জ্বালানো বিধায় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তিহানের কানে ফোন, উল্টো দিকে ফিরে ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে সে, তবে কিছু স্পষ্ট শোনা যাচ্ছে না। কেন জানি মনটা আবারও খারাপ হয়ে গেল তোহার। তোয়ালেটা মেলে দিয়ে রুমে এসে বারান্দার দরজা সজোরে আটকে দিল সে। হঠাৎ শব্দে ঘাড় বাঁকিয়ে তোহা তাকায় তিহান। বিষয়টা বোধগম্য হতেই হালকা হেসে ওঠে সে। ঘরে এসে লেহেঙ্গাটা ঢোকানোর জন্য কারবাটের বড় অংশটা খোলে তোহা। তখনই তার চোখ আটকে যায় এক পাশে রাখা বড় সড়ো একটা সাদা রঙের কাগজে মোড়ানো প্যাকেটের উপর। এক পাশে গাদাগাদি করে লেহেঙ্গা ঠুকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে প্যাকেটটা বের করে সে। আয়েশি ভঙ্গিতে বিছানার উপর বসে মোড়ক খুলতে একের পর এক বেরিয়ে আসে প্রায় 26 ডজন চুড়ি। সেদিন সে চুরির দোকানে বিড়বিড় করে বলছিল, সবই তো ভাল লাগছে। গুনে গুনে সেই সব চুড়ি এখানে আছে। বিস্মিত নয়নে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা চুড়িগুলোতে আবারও একবার চোখ বোলাতে এতক্ষণ ভারী বিষাদ হৃৎপিণ্ডটা অগাধ খুশিতে লাফিয়ে ওঠে। মুখ প্রশস্ত হাসিতে চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। হুট করেই তার মন ভালো হয়ে যায়, একেবারে হুট করেই। আকাশে আজ সূর্যের দেখা নেই। ছাই রঙের গুটলি পাকানো মেঘের আড়ালে দিনের উজ্জ্বল আলো যেন ছুটি নিয়েছে। প্রকৃতিতে একটা শীতল শীতল ভাব। এত সুন্দর আবহাওয়ার মাঝেও সকাল সকাল ঘুম ভেঙে গেছে তোহার। নিজের ওপর বেশ বিরক্ত বোধ নিয়ে বার কয়েক চোখ বন্ধ করে ঘুম আটকানোর চেষ্টা করল সে, কিন্তু না, ঘুম আসার ছিটে ফোটাও নেই তার। টানা টানা চক্ষু জোড়ায়। অবশেষে উপায়ন্তর না পেয়ে গায়ের থেকে কাঁথাটা সরিয়ে বড় একটা হাই তুলে উঠে বসলো তোহা। মাথাটা ভার ভার লাগছে, ব্যথাও করছে হালকা। গতকাল চুড়িগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে রাখতে ঘুমাতে বেশ রাত হয়ে গিয়েছিল। সেই রাতের বেলায় ঘুমিয়ে আবার সকাল সকাল ঘুম ভাঙার ফিলিংসটা একেবারে অসহ্যকর। কয়েকবার আড়মোড়া দিয়ে বিছানা থেকে নেমে গেল তোহা। খোলা জানালার পর্দাটা সরিয়ে বারান্দার দরজাও খুলে দিল। রাতের ঝোলানো তোয়ালেটা উঠছে, যে কোনো সময় একেবারের জন্য ও উড়ে যেতে পারে। দ্রুত পায়ে এগিয়ে সেটাকে হাতের মুঠোয় নিয়ে নিল তোহা। যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই দরাজ পুরুষালী কণ্ঠের তিহু ডাকে থমে গেল তার পা যুগল। ঘাড় ফিরিয়ে পাশের বারান্দায় তিহানকে দেখতে পেয়ে একটু সড়ো হয়ে সে চাপা গলায় উত্তর দিল, জি। ততক্ষণে প্রসাব থামিয়ে দিয়েছে তিহান। তোহার সদ্য ঘুম থেকে ফোলা ফোলা তৈলযুক্ত চেহারার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে উঠল সে। পাশ থেকে টাওয়ালটা নিয়ে ঘাম মুছতে মুছতে নির্লিপ্ত কণ্ঠে বলল, কলেজে যাওয়া কি একেবারের মতো বাদ দিয়েছিস? আর পড়াশোনা করার ইচ্ছে নেই? মূর্খই পুরো জীবন কাটিয়ে দিবি? তিহানের তিক্ত কথাগুলো কোনো রকমে হজম করে নিয়ে তোহা বলল, নিশাপুর বিয়ের জন্য এ সপ্তাহে যাওয়া হয়নি। সাথে সাথে তিহানের পাল্টা সব প্রশ্ন, আগের সপ্তাহে কয়দিন গিয়েছিলি? শুকনো ফাঁকা একটা ঠোক গিলল তোহা। অস্পষ্ট স্বরে বলল, আসলে 2 দিন। তিহানের উত্তরে অপরাধী দৃষ্টিতে একবার তাকে আবারও চোখ নামিয়ে নিল তোহা। আগের সপ্তাহে যে বিয়ের কেনাকাটার জন্য যায়নি সেটা বলার সাহস হলো না তার। তিহান শীতল কণ্ঠে বলল, কাল থেকে যেন একদিনও কলেজ মিস না হয়। ঠিকঠাক সকাল 8টা বাজে রেডি হয়ে থাকবি। তোকে কলেজে দিয়ে তারপর অফিসে যাব আমি। মাথায় ঢুকেছে কথাগুলো? তোহা ওপর নিচে মাথা নাড়ায়, অর্থাৎ ঢুকেছে। তিহান তোয়ালে রেখে টি-শার্ট নিয়ে পড়তে পড়তে বলে, রুমে যা, এত তাড়াতাড়ি উঠেছিস কেন? মুখ লটকায় তোহা, বিড়বিড় করে বলে, আপনার বকা শোনার জন্য উঠেছি। যত সব। কী বললি? ঘুম ভেঙে গিয়েছে। তোহা বাঁকা হাসে, বলে, আচ্ছা রুমে যা, আর হ্যাঁ, দরজা আস্তে লাগাবি, ভেঙে যেতে পারে। তিহানার কথার মানে বুঝতে কষ্ট হয় না তোহার। কাল রাতের কথা বলেছে সে। কথা না বাড়িয়ে চুপচাপ রুমে ঢুকে যায় সে।
সন্ধ্যার দিকে এক কাতা বই নিয়ে পড়ার টেবিলে বসেছে তোহা। প্রায় 1 ঘন্টা যাবৎ উচ্চতর গণিতের একটা অঙ্ক সলভ করার চেষ্টায় অব্যাহত সে। তবে মাথায় ঢুকছে না কিছুই। বসে বসে কলম কামড়াচ্ছে আর খাতায় চোখ বুলাচ্ছে। হঠাৎই জানালার বাড়ি খাওয়ার শব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তোহা। আচমকায় তুমুল ঝড়ো বাতাস শুরু হয়েছে। ছুটে গিয়ে জানালাগুলো আটকে দিয়ে পর্দা টেনে দিতেই তোহার মায়ের কণ্ঠস্বর শোনা গেল। গলা ফাটিয়ে তোহাকে ডাকছে সে। রাগে গজগজ করতে করতে বলছে, তোহা জলদি ছাদের কাপড়গুলো নিয়ে আয় তো। বাড়ি ঘর সব ধুলো দিয়ে ভরলো, জানালাগুলো আটকাবে সেই খেয়ালটাও নেই কারো। যত জ্বালা সব আমার একারই। দরজা খুলে বেরিয়ে এলো তোহা। এই সন্ধ্যাবেলা ঝড়ো বাতাসের মধ্যে একা একা ছাদে যেতে যথেষ্ট ভয় করছে তার। তবুও মাথায় ওড়না টেনে দু তিন সিঁড়ি উপরে উঠতেই বাঁধলো আরেক বিপত্তি। কারেন্টটাও চলে গেল। অন্ধকারে ডুবে গেল সিঁড়ি। তার উপর বোঝাই যাচ্ছে বাতাসের বেগ ক্রমশ বাড়ছে। ধুমধাম কিছু পড়ে যাওয়ার শব্দও হচ্ছে। দুরু দুরু কাপা মন নিয়ে অন্ধকারের মধ্যে উপরে সিঁড়িতে পা রাখতেই একটা শক্ত হাত তার বাম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। এক মুহূর্তের ব্যবধানে জায়গাটা ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে আলোকিত হয়ে গেল। তিহান তোহার হাত টেনে উপরে উঠতে উঠতে ধমকে উঠে বলল, বেশি সাহস হয়ে গেছে তাই না? একা একা যাচ্ছিলি কেন? মা বলল কাপড়গুলো নিয়ে আসতে। তাই বলে এই ভোরবেলায় ঢ্যাং ঢ্যাং করে একা একাই ছাদে ছুটবি? আমাকে ডাকা যেত না? তোহা উত্তর দিল না। চুপচাপ ওপরে উঠতে লাগলো। ছাদে পা রাখতেই বুঝতে পারলো বেশ ভালো ঝড় শুরু হয়ে গেছে। বৃষ্টি না নামা পর্যন্ত এ বাতাস থামবে না। মাথা নিচু করলো তোহা। সামনে এগোতে নিলে তিহান তাকে বাধা দিয়ে বলল, এখানে দাঁড়া, কাপড় আমি নিয়ে আসছি। বলে একটু সামনে যেয়ে থেমে গিয়ে বলল, চোখ বন্ধ করে রাখ, ধুলো ঢুকবে। দেয়াল ঘেঁষে গুটি গুটি হয়ে দাঁড়িয়ে রইল তোহা। তার হাতের মুঠোয় তিহানের ফোন। তিহান দ্রুত কাপড়গুলো নিয়ে এসে তার হাতে ধরিয়ে দিল। ফ্ল্যাশ লাইটের আলোতে তোহা স্পষ্ট লক্ষ্য করলো তিহানের শার্টের বোতামগুলো উলটটা পাল্টা করে লাগানো, এমনকি শার্টটাও উল্টো। কোনো রকমে সেটা গায়ে জড়িয়ে এসেছে তা বুঝে আসতেই মনে মনে মিটমিটিয়ে হেসে উঠল সে। ঝড়ো বাতাসের মতো তার মনটাও তুমুল গতিতে এলোমেলো ছুটতে লাগলো। ঘরে এসে কাপড়গুলো রেখে অলস ভঙ্গিতে বই খাতাগুলো গুছিয়ে রাখলো তোহা। বিছানায় বসতেই খেয়াল হলো তার হাতের মুঠোয় এখনো তিহানের ফোন। ছোট্ট একটা শ্বাস ফেলে আবার উঠে দাঁড়ালো সে। রুম থেকে বেরিয়ে দেখলো তার মা আতিয়ার খালামণি আফিয়া মোম জ্বালিয়ে সোফায় বসে রয়েছে। এই অন্ধকারেও খোশ গল্পে মেতেছে দুই বোন। তুর্যার তার বাবা বাসায় নেই, চোখের ডাক্তারের কাছে গিয়েছে। তার বাবার ইদানিং চোখের সমস্যা দেখা দিচ্ছে। কাছে যেয়ে দাঁড়ালো সে। মিনমিনে কণ্ঠে তিহানের ফোনটা দেখিয়ে বলল, আমি একটু খালামণিদের বাসায় যাচ্ছি মা। তিহান ভাইয়ের ফোনটা আমার কাছে, তো ওনাকে দিয়ে আসি। আতিয়া মৃদু ধমকের স্বরে বলল, তোর কি খেয়ে দিয়ে কাজ নেই? সারাদিন খালি ছেলেটার ফোন নিয়ে রাখিস। তোর মতো বেকার তো না ও, ফোনে কত জরুরি কাজ থাকে, তুই তো দিবি সব নষ্ট করে। আতিয়ার কথার মাঝে আফিয়া খালামুনি তাকে থামিয়ে দিয়ে বলল, আহা, এত কথা বলিস কেন তিয়া? নিশ্চয়ই কোনো কাজে এনেছে। তোহা যা তো, তুই দিয়ে আয় ওর ফোন। কলিং বেল তো বাজবে না। এ নে ফ্ল্যাটের চাবি হাতে নিয়ে বেরিয়ে আসলো তোহা। লক খুলে গুটি গুটি পায়ে তিহানের দরজায় ধাক্কা দিতেই তা খুলে গেল। সে গলা বাড়িয়ে একবার ডাকলো, তিহান ভাই। কোনো সারা শব্দ পাওয়া গেল না। আবারও ডাকলো, তিহান ভাই, কোথায় আপনি? রুমে আছেন? এবারও কোনো শব্দ পাওয়া গেল না। তোহা এদিক ওদিক তাকিয়ে বারান্দার কাছাকাছি যেতেই দেখলো একটা সুঠামদেহী অবয়ব বারান্দার রেলিংয়ে দুহাত রেখে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি আকাশের দিকে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে ততক্ষণে। লোকটা কি ভিজে যাচ্ছে না? ধীর পায়ে তার পেছনে গিয়ে দাঁড়ালো তোহা। বলল, তিহান ভাই, আপনার ফোন। তিহান ফিরে তাকালো না। হাত বাড়াতেই তার হাতে ফোনটা ধরিয়ে দিল তোহা। সেটা পকেটে ঢুকে আবারও একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল সে। কিছু সময় সব চুপচাপ। নীরবতা ভেঙে তিহানের বাহুর শার্টটা টেনে ধরল তোহা। বলল, ভিজে যাচ্ছেন তো, ঘরে চলুন। ভিজতেই চাচ্ছি, তিহানের ছোট্ট উত্তর। ফের কিছুক্ষণ সব চুপ। এবার নীরবতা কাটল তিহানের কণ্ঠে। আকাশের দিকে তাকিয়ে এসে বলল, তোমার বৃষ্টি পছন্দ? পুনরায় সেই তুমি সম্বোধন। ঠান্ডা হাওয়ার মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তোহার। আমতা আমতা করে কিছু বলতে পারল না।
কথাগুলো যেন গলাতে আটকে গেছে, কণ্ঠনালীর ঠিক মাঝখানটায়। হুট করেই তাকে কাছে টেনে নিল তিহান। পেছন দিয়ে এক হাত বাহু জড়িয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করল, এই বৃষ্টি কি মন ভেজানো যায়? তো হয় এবারও চুপ। তার জানা পুরো শব্দ ভাণ্ডার খুঁজেও এ প্রশ্নের উত্তর খুঁজে পেল না সে। অগত্যা উত্তর না দিয়ে মৌন মুখে দাঁড়িয়ে রইল সে। তিহান বলল, এই বৃষ্টিতে মন ভিজে না বুঝলে। মন ভিজানোর জন্য প্রেমের বৃষ্টির প্রয়োজন। তৃষ্ণার্ত প্রেমিকের ধু ধু ফাঁকা হৃদয়টাকে শুধুমাত্র এক পশলা প্রেমের বৃষ্টি স্বস্তি দিতে পারবে। কবে হবে প্রেমের বৃষ্টি বলতে পারো? তিহানের ভারী ভারী কথাগুলো কানে গেলেও এদের অর্থ উদ্ধার করা সম্ভব হলো না তোহার পক্ষে। সে চুপটি করে তিহানের বুকের সাথে লেপ্টে ঠায় দাঁড়িয়ে রইল। ঘড়িতে বাজে 7:45। মাথার উপর ঘর ঘর শব্দ তুলে সিলিং ফ্যান ঘুরছে। কাল রাতে ঠান্ডা আবহাওয়ার লেশ মাত্র নেই। কলেজে সম্পূর্ণ সাদা ইউনিফর্ম পরে চুলের দুপাশে বেনি করতে করতে তোহা ভাবল, তুর্যকে বলতে হবে তার ঘরের ফ্যানটা যেন মিস্ত্রিকে ডেকে ঠিক করে দেয়। এই ঘর ঘর শব্দে শান্তিময় ঘুমানো যায় না। ছোট খালারা চলে গিয়েছে গতকালে, নিশাও নেই। পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। বেনি গাঁথা শেষ হতেই কলেজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বের হলো তোহা। ডাইনিং টেবিলে বসে বসে রুটি ভাজি চিপোচ্ছে সূর্য। তার দৃষ্টি পাশে রাখা বইয়ের দিকে। পরীক্ষা শুরু কয়েকদিন পর। অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র সে। কিছুদিন বাদে পাশ করে বেরিয়েও যাবে। পাশের চেয়ারটা মেলে রাখা, হয়তো তোহার জন্য, কিন্তু তোহা বসল না। আতিয়া প্লেটে করে 2-3টে গরম রুটি নিয়ে এসে বলল, কি হলো, বস। নাস্তা খেতে 1 ঘন্টা লাগবে না, 2টো রুটি খেয়ে তারপর যা। তোহা আরেকবার ঘড়ির দিকে তাকালো। 8টা বাজতে 5 মিনিট বাকি। ঠিক 8টা বাজে না গেলে তিহানের রাম বকা খেতে হবে নিশ্চিত। ইতস্তত কণ্ঠে সে বলল, আসলে মা তিহান ভাই, সবসময় শুধু খালামণির কাছে আমার বদনাম করা, তাই না? আমি তোকে নাস্তা খেতে নিষেধ করেছি? চুপচাপ নাস্তা খা, তারপর বের হব। আতিয়া মৃদু হেসে আবারও রান্নাঘরের দিকে পা বাড়ায়। হঠাৎ তিহানের কণ্ঠে তোহা দ্রুত বেগে এদিক ওদিক তাকাতেই দেখে ওদের ডাইনিং রুমের সোফায় আরাম করে বসে আছে তিহান। গায়ে সাদা কালো চেক শার্টের সাথে হাতের বাদামি বেল্টের ঘড়িটা যেন একটু বেশি মানিয়েছে তাকে। কয়েক সেকেন্ড কাঙালের ন্যায় সেদিকে চেয়ে থাকতেই তিহান একবার ঘড়িতে চোখ বুলে তোহার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, জাস্ট 10 মিনিট। চোখাচোখি হতেই চুপচাপ কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রেখে চেয়ারে বসে পড়ে তোহা। ঠিক 10 মিনিটের মাথায় 2টো রুটি খেয়ে হাত ধুয়ে ফিরে এসে ব্যাগটা তোলার আগেই তিহান সেটা হাতে নিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলে, জলদি আয়, রাস্তা ভর্তি কাদা পানি। বাসার সামনের জায়গাটা থেকে গেট পর্যন্ত হাঁটার রাস্তাটাও পানিতে পরিপূর্ণ। পা রাখলে নিশ্চিত সাদা পায়জামাটা ছিটে বিচ্ছির অবস্থা হবে। যদিও একটু পরপর ছোট ছোট ইট বিছানো আছে যেন পানিতে পা না পড়ে, কিন্তু এভাবে যেতে হলে নির্ঘাত উষ্টা খেয়ে পড়বে তোহা। তিহান দাঁড়িয়ে আছে তোহার পাশে। গাড়ির ড্রাইভার চাচাকে ফোন দিচ্ছে বারবার। উনি গাড়ি বের করে গেটের কাছে দাঁড়াতে কাদা পানিতে নেমে গেল তিহান। তার চকচক করা জুতো জোড়ায় কাদা ছিটা লেগে গেলেও সেদিকে কোনো হেলদোল নেই তার। অথচ তোহার স্পষ্ট মনে আছে কদিন আগে এই জুতো জোড়া তিহান বেশ শখ করে কিনেছিল। কেনার সময় তাকেই সঙ্গে করে নিয়ে গিয়েছিল সে তোহার দিকে এক হাত বাড়িয়ে দিতেই তোহা আলতো করে তার হাতের উপর হাত রাখল। তিহান ধীরভাবে তা আঁকড়ে ধরে ব্যস্ত ভঙ্গিতে বলে, ইটের উপর পা ফেলে আইতি হুক, অফিসের দেরি হয়ে যাচ্ছে, পারবি না, আমি ধরেছি। তোহা আশ্বস্ত মনে পা বাড়ালো। সে যে কোনো ক্রমে পড়বে না, এই ব্যাপারে একেবারে নিশ্চিত। গাড়ি থামে কলেজের গেটে। বের হওয়ার আগ মুহূর্তে তিহান মানিব্যাগ থেকে 100 টাকার 2টো নোট বের করে তোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, ক্যান্টিনে থেকে কিছু খেয়ে নিস, কিন্তু বাইরে উল্টাপাল্টা খাবার খাবি না, খবরদার। তোহা এক পলক তাকায়। শব্দটার মানে সে জানে। তিহান খবরদার বলেছে মানে কথার অমান্য হলে যে সে আসলেই খবর করে ছাড়বে। সে ব্যাপারে খুব অভিজ্ঞতা আছে তার। সে টাকাটা তিহানের দিকে এগিয়ে নিচু গলায় বলে, আম্মু টাকা দিয়েছে তো, এটা লাগবে না। হাত বাড়ায় না তিহান। পূর্বের ন্যায় সাবলীল ভঙ্গিতে বলে, টাকা দিয়েছে তাই না? ব্যাগ চেক কর তো, টাকাটা আদৌ কি সঙ্গে এনেছিস তুই? তো হ্যাঁ, এক পোকা আত্মবিশ্বাস নিয়ে বলে, এনেছি, আমার মনে আছে। তিহান চোখ ছোট ছোট করে তাকায়।
দু হাত বুকের মাঝে ভাঁজ করে বলে, দেখ তো, আমাকে বের করে দেখা। উত্তরে প্রথমেই জামার বাম পকেটে হাতড়ায় তোহা। টাকাটা না পেয়ে আরেক পকেট হাতড়ায়। বুকটা দুরু দুরু কাঁপছে। তার মানে সে টাকাটা আনেনি, ডাইনিং টেবিলে রেখে এসেছে। আমতা আমতা করে তিহানের দিকে তাকায় সে। মিছে মিছে কণ্ঠে বলে, আপনি তো দেখেছেন, তো তখন বলতেন টাকাটা আমি নিতে ভুলে গিয়েছি, তাহলেই তো নিয়ে আসতাম। তোর সাহস তো দিন দিন বেড়েই চলছে রে। খালি মুখের উপর উল্টা পাল্টা জবাব দেশ। দেব এক চর, যা ভেতরে ঢুক। ধমক শুনে রাগে মুখ ফোলায় তোহা। বেরিয়ে গিয়ে দরজা লাগিয়ে তিহানের ডাকে আবারও জানালা দিয়ে তাকিয়ে বলে, কি সমস্যা বলেন? ছুটির সময় গাড়ি পাঠিয়ে দেব, আঙ্কেলের সাথে সোজা বাড়ি চলে যাবে। তোহা বুঝতে পারে তোহানের কাজ আছে, সেজন্যই সে আসতে পারবে না। তবুও নরম কোমল আকুতি ভরা কণ্ঠে মিষ্টি করে বলে, আপনি আসবেন না? এক মুহূর্ত ভাবে তিহান, অতপর দৃষ্টি সামনের দিকে দিয়ে ছোট্ট করে বলে, আচ্ছা আসবো। কথাটা শোনা মাত্র মুখে বিস্তর হাসি ফুটে ওঠে তোহার। কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে সে গেটের ভেতর ঢুকতেই একটা দীর্ঘশ্বাস ফেলে। ড্রাইভার আঙ্কেলকে গাড়ি স্টার্ট দিতে বলে তিহান। রাত প্রায় 8টা। ক্লান্ত শরীরে বাড়ি ফিরছে তিহান। গায়ের শার্ট ঘামে লেপ্টে আছে শরীরের সাথে, চুলগুলো এলোমেলো। দুপুরে তোহাকে বাসায় দিয়ে আবার একটা জরুরি মিটিংয়ে ছুটেছিল সে। অফিসের কাজে আর নিজের হেলা ফেলায় দুপুরে লাঞ্চ করা হয়নি। ক্ষুধায় পেট চোচো করছে। ঘরে ঢুকতে ঢুকতে সে বলল, মা টেবিলে খাবার দাও, ক্ষুধা লেগেছে। আফিয়া রান্নাঘর থেকে চেঁচালেন, ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। তিহান আর কোনো কথা না বলে ঘরে ঢুকলো। জুতো জোড়া কোনো রকম খুলে সোফায় হাত পা ছড়িয়ে গা এলিয়ে দিল। শার্টের বোতাম খুলে চোখ বন্ধ করে কিছু সময় সেভাবেই পড়ে রইল। একটু ঘুমাচ্ছন্ন ভাব আসতেই থুম করে কিছু পড়ার শব্দে সচকিত হয়ে দৃষ্টিতে চোখ মেলালো সে। বিছানায় চোখ পড়তেই হাত পায়ের আড়ষ্ট অবশ ভাবটা কেটে গেল মুহূর্তেই। তার বিছানার ডান দিকের কোণ ঘেঁষে ঘুমিয়ে আছে তোহা। ঘুমের ঘরে তোহার হাতে লেগেই পাশের টেবিলে ক্লকটা নিচে পড়ে গেছে। উঠে যায় তিহান। ঠোঁটের কোণে মৃদু প্রশান্তির হাসি। তোহাকে টেনে বিছানার মাঝখানে শুইয়ে দেয় সে। গায়ে জড়ানো অগোছালো ওড়নাটা পাশে সরিয়ে রেখে গলা অবধি কাঁথা টেনে দেয়। অতঃপর ধীর পায়ে দরজা ভিজিয়ে বেরিয়ে আসে। রান্নাঘরে যে আফিয়াকে উদ্দেশ্য করে বলে, তিহু আমার রুমে কেন মা? আফিয়া চুলের গ্যাসটা নিভিয়ে দেয়। বাটিতে তরকারি বাড়তে বাড়তে বলে, বিকেলে এসেছিল, তোর সেলফ থেকে কোনো বই নেবে বলে রুমে ঢুকলো। তারপর আমি যখন গেলাম তখন দেখি ঘুমিয়ে পড়েছে, তাই আর ডাকিনি। তুই ডেকে তুলে দে। তিহান কিছুক্ষণ চুপ থেকে বলল, না থাক, ঘুমাক, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার দাও। আফিয়া হাসলো, কিন্তু কিছু বলল না। রুমে ফিরে আসে তিহান। তোহার কাছে যে কপালের মাঝখানটায় আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, আর কতভাবে মুগ্ধ করবে আমায়? এ মুগ্ধতার কি কোনো শেষ নেই? আমার চোখগুলোতে ক্লান্ত হয়ে পড়বে তোমার মুগ্ধতা দেখতে দেখতে। ইলিশ মাছের গরম গরম তরকারি দিয়ে ভাত খাচ্ছে তিহান। বেগুন আলু দিয়ে করা ইলিশ মাছটা আজকে একটু বেশি স্বাদ হয়েছে। ছেলেকে তৃপ্তি ভরে খেতে দেখে আফিয়া তার প্লেটে আর একটু তরকারি তুলে দিয়ে বললেন, দুপুরে খাসনি তাই না? তিহান অমায়িক হাসল। আফিয়া নিমিষেই বুঝে গেল তার হাসির মানে। গ্লাসে পানি ঢেলে তিহানের সামনে দিয়ে ক্ষুদ্র কণ্ঠে বলল, কেন এমন করিস? সবার খেয়াল রাখতে পারিস, অথচ নিজের বেলা যত অবহেলা। তিহান আবারও হেসে বলল, এটা অবহেলা না মা। দেখো, আমি যদি আজ দুপুরে খেতাম তাহলে কি এমন রাম ক্ষুধা লাগতো বলো? আর এত ক্ষুধা লেগেছে বলেই খাবারটার স্বাদ কয়েক গুণ বেড়ে গিয়েছে। খাবারটা আরও বেশি মজার লাগছে। দুপুরে খেয়ে নিলে তো আর এমন স্বাদটা উপভোগ করতে পারতাম না, তাই না? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিটিভ রিয়াকশন, বুঝলা? আফিয়া বিরক্তিকর কণ্ঠে তেতে উঠে বলল, হয়েছে, অত বোঝা লাগবে না আবার। তোর এই পটল তোলা কথাবার্তা তোর কাছেই রাখ। আফিয়ার কথা শুনে ভাত চিবানো বন্ধ করল তিহান। ভ্রুকুচকে তাকিয়ে বলল, পটল তোলা কথাবার্তা মানে? ছেলের প্রশ্নে আফিয়া বাঁকা হেসে বলল, জানি না, মুখে আসলো তাই বলে দিলাম। হাস্যোজ্জ্বল কণ্ঠে, তুমিও না মা? বলে আবারও খাওয়াই মনোনিবেশ করল তিহান। বাস্তবিক কি প্রচণ্ড ক্ষুধা পেয়েছে তার। পেট ভরে খাওয়া শেষ করে পানির গ্লাসটা হাতে তুলে নিতেই আফিয়ার টেবিল গোছাতে গোছাতে বলল, আতিয়াকে বলে এসেছি তো আজ আমাদের এখানেই থাকবে। কেন? এমনিতেই ইচ্ছে হলো। তো সমস্যা হবে? তাহলে থাক।
ঢক ঢক করে পানি গিলে নিয়ে আস্তে করে গ্লাসটা টেবিলে রাখলো তিহান। তারপর নিচু গলায় বলল, না ঠিক আছে বলে আগের মতো শান্ত স্বাভাবিকভাবে হাতটা ধুয়ে রুমে চলে গেল। মনের চাপা খুশিটা নিজের প্রশস্ত বুকের মাঝে খুব যত্নে চাপা পড়ে রইল। এখনো ঘুমে আছে তোহা, গভীর ঘুমে। শুধু শরীরের ভাবভঙ্গিটা পরিবর্তন হয়েছে। একটু আগে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছিল, আর এখন আষ্টে পেষ্টে তিহানের কোলবালিশ চড়িয়ে ধরে বিছানা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। এতক্ষণ ঘুমের কারণে তৈলাক্ত হয়ে গেছে মুখ। থুতনির আর ঠোঁটের ওপরের জায়গাটা বিন্দু বিন্দু ঘাম জমেছে। আঙুলের উল্টো পিঠ দিয়ে খুব সত্তরপণে ঘামটা মুছিয়ে দিয়ে নিষ্পলক দৃষ্টিতে কয়েক মিনিট চেয়ে থাকে তিহান। ঠোঁটের কোণে ছোট্ট হাসির মলিন রেখা। পাশের টেবিল থেকে ফোনটা নয়নে নিয়ে সোফায় যেয়ে শোটান হয়ে শুয়ে পড়ল সে। পেট ব্যথা করছে, একটু ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু সোফায় ঘুমানো আর না ঘুমানো তার কাছে সমান। আরাম করে শোয়া না গেলে আর কিসের ঘুম। একবার ঘড়িতে চোখ বুলিয়ে ক্লান্ত পরিশ্রান্ত নয়নজোড়া বন্ধ করল সে। কিন্তু দেহ কি আর সেসব নিয়ম মানে? তার অবসন্ন দেহ সোফাতেই মানিয়ে নিল একচোট ঘুমিয়ে নেওয়ার জন্য। মস্তিষ্ক শান্ত হয়ে ঘুমে বিভোর হয়ে আসতেই মেয়েলি কণ্ঠের মিষ্টিটাকে আবারও ঘুমন্ত মস্তিষ্ক সজাগ হয়ে উঠল তার। কপালে ভাঁজ ফেলে চোখ খুলতে আবছাভাবে তোহাকে দেখতে পেল সে। তার দিকে ঝুঁকে গিয়ে নিচু স্বরে ডাকছে তোহা, তিহান ভাই আপনি খাটে গিয়ে ঘুমান, আপনার কষ্ট হচ্ছে এখানে। কপালে ভাঁজ আরও খানিকটা গাঢ় হলো তিহানের। কণ্ঠে ধমকের রেশ তুলে সে বলল, তোকে কি আমার কষ্ট হিসেব করতে বলেছি? বেশি কথা না বলে জ্বালাস না তো। আমাকে বকা দিচ্ছেন কেন? তবুও খাটে যেয়ে ঘুমান, সত্যি খুব ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। তিহু সিরিয়াসলি আমি চর বসিয়ে দেব তোকে। মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। তাদের কথোপকথন আরও বাড়ার আগেই আফিয়ার কণ্ঠে শোনা গেল। তা শোনা মাত্রই তোহা দ্রুত সরে গিয়ে তিহানের থেকে নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়ালো। সেকেন্ডের মাঝে গলা বাড়িয়ে তিহানকে ডাকতে ডাকতে সেখানে উপস্থিত হলো আফিয়া। ততক্ষণে উঠে বসেছে তিহান। তার চোখ জোড়া ঘুম ঘুম হলেও বার কয়েক পিট পিট করে পলক ফেলে সেটাকে লুকিয়ে ফেলল সে। গলা ছেড়ে সাবলীল কণ্ঠে বলল, বলো মা, কোনো দরকার? আফিয়া কিঞ্চিত হেসে বলল, আসলে বাবা, তোহার তো বেগুনে অ্যালার্জি, ইলিশের তরকারি তো খেতে পারবে না। আমি তো ভুলেই গিয়েছিলাম, আর ফ্রিজে মুরগি টুরগি নেই যে রেঁধে দেব। তোর বাবা তো কাল সকালে বাজারে যাবে, 9:30 বাজতে চলল। ওর ক্ষুধা পেয়েছে নিশ্চয়। তো একটু কষ্ট করে ওর জন্য মোড়ের দোকান থেকে বিরিয়ানি নিয়ে আয়। তো এতক্ষণ নীরব দর্শকের মতো সব শুনলেও এ পর্যায়ে এসে আপত্তি করে বলল, না না খালামণি, দরকার নেই। আমি এখন এমনিও বাসায় যাব, বাসায় যেই খেয়ে নেব, চিন্তার কিছু নেই। তোমাকে বাসায় যেতে দিলে তো যাবি। তোর মাকে বলে এসেছি আমি আজকে এখানেই থাকবি। তোহা কাতর নয়নে তাকালো। এই ক্লান্ত শরীরে তিহান আবার মোড় পর্যন্ত যাবে বিরিয়ানি আনতে। ভাবতেই মনটা খারাপ হয়ে গেল তার। মিনমিনে কণ্ঠে আফিয়ার দিকে চেয়ে এসে বলল, তিহান ভাই খুব ক্লান্ত। বলার আগেই তিহান জোরালো কণ্ঠে ঝাড়ি দিল, তুই অনেক বেশি কথা বলিস তিহু। চুপ করে বসে থাকতে পারিস না? যত সব বলে ড্রেসিং টেবিল থেকে মানিব্যাগ পকেটে ভরে বেরিয়ে যেতে যেতে জিজ্ঞাসা কণ্ঠে বলল, আর কিছু খাবি? মৃদু গতিতে দুপাশে মাথা নাড়ালো তোহা। তিহান আর কোনো কথা না বলে দ্রুত বেরিয়ে পড়ল। তিহান বেরিয়ে যেতে আফিয়া বলল, তিহানের বিছানায় বসলো। তোহাকে পাশে বসিয়ে মুহূর্তে নানা আলাপে আড্ডা জুড়ে দিল সে। কোনো রকম ঠেসে ঠুসে 1 প্লেট বিরিয়ানি খেয়ে হাঁপিয়ে উঠেছে তোহা। হাত ধুয়ে যেয়ে তিহানের বিছানায় বসতেই তিহান ফোন থেকে চোখ সরিয়ে বলল, আবার এখানে কেন? যা তোর বরাদ্দ রুমে যা। তোহা নির্বিকার ভঙ্গিতে চেয়ে হাই তুলে বলল, খালামণি তো এখানেই আসতে বলল। তিহান ভ্রু কুচকে তাকালো। প্রশ্ন করার আগেই আফিয়া এসে বলল, তুই ড্রয়িং রুমে ঘুমাতে পারবি না তিহান? গেস্ট রুমটা তো পরিষ্কার করা হয়নি, ধুলো টুলো জমে আছে। তাছাড়া কাল দেখলাম ফ্যানটাও নষ্ট হয়েছে। তপ্ত শ্বাস ছাড়ল তিহান। মৃদু হাসার চেষ্টা করে বলল, পারবো মা, তুমি নিশ্চিতে যেয়ে ঘুমাও। আফিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রস্থান করতেই উঠে দাঁড়ালো তিহান। ধীর পায়ে এগিয়ে গিয়ে তোহার পাশ থেকে বালিশ নিতে গিয়ে অনেকটাই কাছাকাছি এসে পড়ল দুজনে। তোহা থমকালো। শ্বাস আটকে তিহানের দিকে তাকাতেই তার জল জল ঘোর লাগা চাহনির বিপরীতে দৃষ্টি নেমে গেল তার। তিহান আরও একটু কাছে এসে নিঃশক্ত কণ্ঠে বলল,
এমনি এ ঘরে ঘুম হবে না আমার শরীরে তীব্র মেয়েলি ঘ্রাণটা একদম মস্তিষ্কের নিউরনে গিয়ে ঠেকেছে। আজ তো নয়, বরং আগামী দুদিনও এ ঘরে ঘুমানো অসম্ভব, একেবারেই অসম্ভব। ঘুমহীন চোখ জোড়া মেলে রাত জাগা নিশাচর পাখির মতো তাকিয়ে আছে তোহা। সন্ধ্যাবেলা তো ঘুমিয়েছে যে এখন কোনো ক্রমে ঘুম আসছে না। অনেকক্ষণ যেমন যাবৎ এ পাশ ও পাশ করে শেষমেশ উঠে বসলো তোহা। চুলগুলো কোনো রকম পেঁচিয়ে হাত কোপা করে বিছানা থেকে নামলো। আসার সময় খোলা চুলে এসেছিল, বিধায় চুলের কাঁটাটা সঙ্গে আনেনি। খোপা আলগা হয়ে আসছে বারবার। অন্ধকারে গুটি গুটি পা ফেলে ওয়াশরুমে ঢুকলো সে। ওয়াশরুমের আলো জ্বালিয়ে মুখে ৩-৪ বার পানির ঝাপটা দিয়ে বেরিয়ে আসলো। মুখ মোছার জন্য কিছু নেই। গায়ের ওড়নাটাও খসখসে জর্জেট কাপড়ের। এটা দিয়ে মুখ মুছলে চামড়ায় ঘষা লাগে খুব। ঘরের লাইট জ্বালায়নি, যদি দরজায় ফাঁক দিয়ে আলো যেয়ে তিহানের ঘুম ভেঙে যায় এই ভয়ে। মুখ না মুছে আস্তে করে শব্দহীনভাবে রুমের দরজাটা খুলল সে। ড্রয়িং রুম জুড়ে নীল আলোর ডিম লাইটের ছড়াছড়ি, কেমন ভূতের একটা পরিবেশ। বড় ছোপাটায় শটান হয়ে শুয়ে আছে তিহান। মাথার পিছের বালিশটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বালিশের জায়গাটা দখল করেছে তার বাম হাত। মাথার নিচে বাম হাত দিয়ে শুয়েছে সে। লম্বা দেহ জায়গা হয়নি সোফায়। পা জোড়া শোয়া ছেড়ে বেরিয়ে গেছে অনেকটা। তো পা টিপে টিপে এগিয়ে যায়। তিহানের ফর্সা চেহারা নীল আভাস যেন ক্ষণে ক্ষণে তার অতি আকর্ষণীয় চেহারা আরও বেশি আকৃষ্ট করে তুলছে। খাড়া নাক, গালের দাড়ি, বাম গালের মাঝ বরাবর একটা বাদামি তিল। আর তাকিয়ে থাকলে সেই গাঢ় ধূসর চোখের মণি সব মিলিয়ে এক অনন্য স্বপ্নপুরুষ। তোর ঠোঁট এলিয়ে হাসল। হাতের তর্জনী দিয়ে হালকা স্পর্শে গালের তিলটা ছুঁয়ে দিল। মেঝের বালিশটা উঠিয়ে অনেকটা ঝুঁকে গিয়ে এক হাত তিহানের ঘাড়ে ঠুকে আলতো করে মাথা উঠিয়ে বালিশটা নিচে দিতে নিলেই বাঁধল বিশাল বিপত্তি। তার খোপা খুলে গিয়ে পুরো চুল বিছিয়ে পড়ল তিহানের মুখের উপর। মুখে আঁথনিটা বের করতে নিলেও থেমে গেল তোহা। ঠোঁট কামড়ে ধরে বালিশটা নিচে দিয়ে তিহানের মাথাটা রাখতেই তিহান ঘুম জড়ানো কণ্ঠে বলল, চুলগুলো সরাতে হোক। তোকে কি আমি বলেছি বালিশ দিতে? তো আতকে উঠল। হৃদস্পন্দন যেন থেমে গেল কিছু সময়ের জন্য। ঠোঁটটা আরো জোরে কামড়ে ধরে আস্তে করে চুলগুলো সরিয়ে উঠে যেতে নিলেই তিহান তার হাত ধরে আটকে দিয়ে চোখ মেলে বলল, জাস্ট চুলগুলো সরাতে বলেছি, তোকে সরতে বলিনি। তো হতবিহ্বল বিচল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হঠাৎ ভেজা মুখের পানি চুইয়ে চুপ করে তিহানের চোখের পাতার উপর পড়তেই ধ্যান ভাঙে তার। চাপা গলায় সে বলে, ছাড়ুন। তিহান ছাড়ল না, বরং পকেট থেকে একটা চাবি বের করে তোহার হাতে ধরিয়ে দিয়ে চোখের দৃষ্টি আরো খানিকটা গম্ভীর করে বলল, আলমারির বাম দিকের 2 নাম্বার ড্রয়ারে তোর চুলের কাঁটা রাখা আছে। রুমে যেয়ে চুল বেঁধে নিবি। খোলা চুলে ঘুমাবি না, খবরদার। বলে তোহার হাতটা ছেড়ে দিল সে। মাথার বালিশটা ঠিক করে নিয়ে কপালে হাত ঠেকিয়ে পুনরায় চোখ বন্ধ করে বলল, শোন। বলেন, চুলে কি শ্যাম্পু দিস নাকি অ্যালকোহল? ঘোর লাগা জড়ানো কণ্ঠে কৌতূহল নিয়ে বলে তিহান। তোহা উত্তর দেয় না। নিরুত্তর ভঙ্গিতে তিহানের বাহুর নিচ থেকে ওনার আটকে পড়া অংশটা টেনে নিয়ে দ্রুত পায়ে ঘরে যেয়ে দরজা আটকে দেয়। ঘরে যেয়ে লাইট জ্বালালো তোহা। হাতের মুঠোয় থাকা চাবিটা দিয়ে আলমারি খুলে বাম দিকের ড্রয়ারটা খুলতেই নজর এলো তিহানের বেশ দামি ব্র্যান্ডের কিছু হাত ঘড়ির বক্সের ভিড়ে খুব যত্নের সহিত একটা চুলের কাঁটা সাইড করে রাখা আছে। কপাল কুঁচকে সেটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতেই মনে পড়লো এটা সে হারিয়েছে প্রায় বছরখানেক হবে। তবে কবে হারিয়েছে সেটা মনে নেই। আরও কয়েকবার কাঁটাটা নেড়ে চেড়ে দেখে নিয়ে মুচকি হেসে সেটা আগের জায়গায় রেখে দিল তোহা। এত যত্নের সাথে রাখা জিনিসটা আবারও নিজের অযত্নের মাঝে হারিয়ে ফেলার ঝুঁকিটা নিল না আর। আলমারিটা আটকে দিয়ে আশেপাশে তাকায় তোহা। তিহা তাকে বলেছে চুল বেঁধে ঘুমাতে, বলেনি যে এই কাঁটা দিয়ে চুল বাঁধতে হবে। শুধু চুল বাঁধলেই হবে? তাই সে যা দিয়েই বাঁধুক না কেন, চুলগুলো উঁচু করে খোপা করে টেবিলে রাখা কলমদানি থেকে 2টো কলম ঢুকিয়ে শক্ত করে তা আটকে ফেলে তোহা। এ কাজে একেবারে পাকা হাত তার। সারা রাত বালিশের সাথে যুদ্ধ করলো, এ খোপা খুলবে না। খিচুড়ির গন্ধে মোমো করছে পুরো ফ্ল্যাট। সকাল থেকে ঝিরে ঝিরে রামাঝারি বেগে বৃষ্টি হচ্ছে।
সরকারি ছুটিতে কলেজ বন্ধ আজকে। কী দিবস জানে আছে। সকাল সকাল এসে শাওয়ার নিয়ে চুল শুকানোর জন্য ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়ে বিছানায় বসেছে তোহা। বাজে প্রায় 10:30। আতিয়ার ভুনা খিচুড়ির বানানো শেষ প্রায়। এখন সে ব্যস্ত ইলিশ মাছ ভাজতে। ভুনা খিচুড়ির সাথে ইলিশ ভাজা এবারই সকলেরই প্রিয় খাদ্য। বৃষ্টির দিন হলে প্রায় এটা রান্না করে সে। গরম গরম ইলিশ ভাজাগুলো কড়াইয়ে তুলতে তুলতে সে বাঁকা হাঁক ছাড়ল। তোহা খাবারগুলো টেবিলে নিয়ে সাজাতো। ভুনা খিচুড়ির সাথে ইলিশ ভাজা এবারই সকলেরই প্রিয় খাদ্য। বৃষ্টির দিন হলে প্রায়ই এটা রান্না করে সে। গরম গরম ইলিশ ভাজাগুলো কড়াইয়ে তুলতে তুলতে সে হাঁক ছাড়ল। তোহা খাবারগুলো টেবিলে নিয়ে সাজাতো। আসছি বলে উঠে দাঁড়ায় তোহা। চুল শুকিয়ে এসেছে প্রায়। ঘরের ফ্যানটা বন্ধ করে দিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে। অবশেষে পিস করে কাটা লেবু নিয়ে এসে রাখতেই কলিং বেল বেজে ওঠে। দ্রুত পায়ে যে দরজা খুলতেই দেখে তিহান দাঁড়িয়ে আছে। পরনে খয়েরি রঙের গেঞ্জি আর কালো ট্রাউজার। চুলগুলো ব্রাশ করা সুন্দর মতো। সামনে থেকে এমন সংসারে দাঁড়িয়ে আছিস কেন? তোহা সরে দাঁড়ায় না, বরং একদম এগিয়ে এসে রাস্তা আটকে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে, আমাকে আপনার কোন দিক দিয়ে সং মনে হচ্ছে তিহান ভাই? তিহান জ্বালাময়ী হেসে বলে ওঠে, আপাতত সব দিক থেকে। শুনেছিস? এবার সর, নয়তো দেবো এক থাপ্পড়। আপনি কথায় কথায় আমাকে থাপ্পড় দিতে চান কেন? আমার গালটা কি আপনার নিজস্ব সম্পদ? তিহান উত্তর দেবার আগে আতিয়া চেঁচিয়ে বলে ওঠেন, তিহান এসেছে তোহা, ওকে তাড়াতাড়ি টেবিলে বসাতো। খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। সে কখন থেকে ডাকছে। একরাশ বিরক্তি আর রাগ নিয়ে পথ ছেড়ে দাঁড়ায় তোহা। তিহান ধীর গতিতে জুতা খুলে পাশে রেখে এগিয়ে যাওয়ার আগে তোহার কানে ফিসফিসিয়ে বলে, শুধু গাল নয়, গোটা তুমিটাই তো আমার নিজস্ব সম্পদ। বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হন হন করে হেঁটে টেবিলে যেয়ে বসে সে। আতিয়া নিজে এসে তার প্লেটে খাবার তুলে দেয়। তোহাকে উদ্দেশ্য করে বলে, তুইও বসে পড়, আমার রান্না আছে, ছেলেটা একা একা বসে খাবে নাকি? আতিয়া কথাটা বলেই তার দৃষ্টির অগোচরে নিজের পাশের চেয়ারটা টেনে দেয় তিহান। আদেশসূচক চোখের ইশারায় তোহাকে সেখানে বসতে বলেই তোহা বিনা বাক্য ব্যয়ে চুপচাপ সেখানে বসে পড়ে। তোর যা আর খালো কোথায় খালামণি? তোর যা বোধহয় এখনও ঘুমাচ্ছে, আর রাত জেগে পড়াশোনা করছে তো তাই ডাকিনি। যখন উঠবে তখন খাবে। আর তোর খালো গিয়েছে কোনো কাজে, ছুটির দিনেও তার কাজের শেষ নেই। তিহান মৃদু হাসল। তাদেরকে খাবার দাবার বেড়ে দিয়ে ব্যস্তভাবে আবারও রান্নাঘরে ছুটল আতিয়া। বাড়ির কাজে সেই মহিলাটা সাহায্য করে সে আজকে আসেনি, সেজন্যই কাজের ভারটা আজকে একটু বেশি। খুব মনোযোগ দিয়ে ইলিশের কাঁটা ছাড়ানোর চেষ্টা করছে তোহা। সবসময় আতিয়াই তার মাছের কাঁটা বেছে দেয়, কিন্তু আজ কাজের চাপে সে সেটা করতে পারছে না। তোহাও আগ বাড়িয়ে ডাকেনি। অনেকক্ষণ বাদে ব্যর্থ হয়ে সে যখন মাছের টুকরাটা সাইডে রেখে প্লেটে ডিম ভাজা তুলে নিতে যাচ্ছিল, ঠিক তখনই অনেকগুলো কাটা বাছা মাছ তার প্লেটের কোনায় রাখে তিহান। তোহা ভীষিত নয়নে তাকাতেই সে নিজে খাবার চিবাতে চিবাতে বলে, চুপচাপ খাবি, বেশি কথা বলবি না। এতগুলো লাগবে না তো, আমি তো খাই না, দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে তোহা। তিহান এক পলক তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, তুই কতটুকু খাস আর না খাস আমার জানা আছে, তোর বলতে হবে না। তবে এখন প্লেটে যতগুলো খাবার রাখা আছে সবগুলো না শেষ করলে। এটুকু বলে চোখ রাঙায় তিহান। তোহা কিছুক্ষণ বিড়বিড় করে বাধ্য মেয়ের মতো পুরো খাবারটা শেষ করে। তিহান যতক্ষণ নিজের খাওয়া শেষ করে তাকে পর্যবেক্ষণ করছিল, ব্যাপারটা তার নিজেরই আসেনি, নজরেই আসেনি। খাবার শেষে পানির গ্লাস হাতে নিতেই তার মুখের সামনে ইলিশ মাছের বড় এক টুকরো ডিম তুলে ধরে তিহান। নির্বিকার ভঙ্গিতে বলে, হা কর। এই ডিমটা আফিয়া নিজে তিহানের প্লেটে তুলে দিয়েছিল। ইলিশ মাছের ডিম তিহানের খুব বেশি পছন্দের, তাই এই ডিমটা আফিয়া নিজে তিহানের প্লেটে তুলে দিয়েছিল। ইলিশ মাছের ডিম তিহানের খুব বেশি পছন্দের, তাই আর এতটুকু ডিমই হয়েছে আজকের মাছটায়, তাই সেটা তিহানকে দিয়ে গিয়েছে আফিয়া। মুখটা একটু সরিয়ে নেয় তোহা, ইতস্তত কণ্ঠে বলে, না এটা আপনি খান। তিহান তার ঠোঁটের সাথে টুকরোটা ঠেকিয়ে ধরে বলল, আমি হাঁ করতে বলেছি। কিন্তু তিহু নিচু কণ্ঠে গর্জে উঠল,
তিহান। এবার ছোট করে মুখ খুলল তোহা। নিমেষে পুরো ডিমটা তার মুখে ঢুকিয়ে দিয়ে ছোট্ট করে শ্বাস ফেলল তিহান। অতঃপর উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে এসে আতিয়াকে বলে, চুপচাপ দরজার দিকে পা বাড়ালো। মাথার ওপর প্রখর সূর্যের তাপ, জ্বলন্ত আগুনের মতো উত্তাপ ছড়িয়ে দিচ্ছে সূর্য। তোহার কলেজ ছুটি হয়েছে প্রায় 20 মিনিট আগে। ব্যস্ত নয়নে বারবার ঘড়ি দেখছে তিহান। পরক্ষণে মাথা তুলে অস্থির দৃষ্টিতে চোখ বুলিয়ে যাচ্ছে গেটের এপার থেকে ওপার। এই গরমের মধ্যেও তার পরনে ফুল হাতা সাদা শার্ট। অফিস থেকে এখানে এসেছে সে। তাড়াহুড়োয় শার্টের হাতাটা গুটিয়ে নেওয়ার খেয়ালটাও হয়নি। ঘাড় গলা নেমে ঘেয়ে নেমে একাকার। মেয়েটা এখনো বের হচ্ছে না কেন? এত দেরি হয় নাকি? ক্লান্তিতেই চোখ বন্ধ করে মুখ ফুলিয়ে কয়েকবার জোরে জোরে শ্বাস ছাড়ল তিহান। অতঃপর চোখ মেলতেই তোহাকে বের হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত পায়ে হেঁটে এগিয়ে এলো সে। তোহার কাঁধ থেকে বই খাতা ভরা ভারী ব্যাগটা নিজের হাতে নিয়ে তপ্ত কণ্ঠে বলল, এত দেরি করলি কেন? আমি কি তোর পার্সোনাল ড্রাইভার যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করব? ইডিয়েট। কপালে ভাঁজ ফেলে তাকালো তোহা। প্রতি উত্তরে কিছু বলতে চেয়েও তিহানের ঘামে ভেজা শার্ট দেখে চুপ হয়ে গেল সে। মনে মনে ভাবলো, আসলে বেশি দেরি হয়ে গেছে, আরও একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল। অনুশোচিত নিচু কণ্ঠে সে বলল, সরি। এক পলক তাকালো তিহান। চোখে মুখে স্পষ্ট মন খারাপের ছাপ ফুটে উঠেছে তোহার। মনে মনে হাসলো তিহান। তারপর মুখ বাঁকিয়ে হাতের বাহুতে কপালের ঘামটুকু মুছে নিয়ে হাত বাড়িয়ে তোহার দিকে মেলে দিয়ে নরম গলায় বলল, আয়। তোহা ক্ষীণ হেসে শক্ত করে তার হাতটা জড়িয়ে ধরতে সামনের দিকে পা বাড়ায় তিহান। তার হাতে পা মিলিয়ে তোহাও হাঁটতে শুরু করে। গাড়ির সামনাসামনি যেতেই পা দুটোকে থমকে দাঁড়া করিয়ে দেয় তোহা। তিহানকেও আটকানোর জন্য তার হাতে টান দিতে তিহান ঘাড় ফিরিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে, কি হয়েছে তিহু? তোহার দৃষ্টি সামনে থাকা আইসক্রিমওয়ালার দিকে। তিহানের ডাকে সে আবদার মাখা মিষ্টি কণ্ঠে বলে, কিনে দেন না প্লিজ। তোহার দৃষ্টি অনুসরণ করে আইসক্রিমওয়ালার দিকে চোখ পড়তেই তিহান গম্ভীরভাবে বলে, একদম না। এই গরমের মধ্যে হুট করে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। চুপচাপ মুখ বন্ধ করে সামনে হাঁট। তোহার দৃষ্টি ছোট করে কাতর কণ্ঠে বলে, তিহান ভাই, একটা খেলে কিচ্ছু হবে না। তিহু। তিহানের ধমকে কাজ হয় না। তোহা আবারও বলে ওঠে, প্লিজ। তার মানে তিহান দীর্ঘশ্বাস ফেলে তোহাকে আইসক্রিমওয়ালার কাছে নিয়ে যেয়ে ছোট্ট করে বলে, কোনটা খাবে? জলদি নে। তোহা মুচকি হেসে একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম তুলে নিতেই তিহান টাকাটা মিটিয়ে দিয়ে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে, এই যে নিলি, খেতে পারবি? মাখিয়ে ফেলবি তো জামা কাপড়। ততক্ষণে আইসক্রিমের কাগজটা খুলে ফেলেছে তোহা। ছোট্ট একটা কামড় দিয়ে সে ধীর কণ্ঠে বলে, মাখবে না। তিহান অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। একটু পর কি হবে সেটা তার অজানা নয়। গাড়িতে বসে আছে তারা। গাড়ি চলছে আপন গতিতে। এসির বাতাসে ঘাম শুকিয়ে গিয়েছে তিহানে। চোখের ক্লান্তি ভাবটাও কেটেছে অনেকটা। রাস্তার জ্যামে একটু পর পরই থেমে যাচ্ছে গাড়ি। তিহানের কপালে বিরক্তিকর ভাঁজ। আজকে ড্রাইভার আঙ্কেলকে নিয়ে আসেনি, অগত্যা তাকেই ড্রাইভ করতে হচ্ছে। তোহার আইসক্রিমটা অর্ধেক খাওয়া শেষ না হতেই গলে যেতে শুরু করেছে। দ্রুত সেটা চেটেপুটে খেতে গিয়ে ইতিমধ্যে ঠোঁটের কিছু অংশ মাখিয়ে ফেলেছে সে। কয়েক মিনিট যেতে না যেতে একটা বড় অংশ গলে পড়ে যেতে নিলি দ্রুত গাড়ি ব্রেক করে তোহার থুতনির নিচে অংশে হাত পাতে তিহান। ফলস্বরূপ তিহানের হাতের উপর পড়ে আইসক্রিমের টুকরোটা। সঙ্গে সঙ্গে আরও 2-3 ফোঁটা আইসক্রিম তার শার্টের হাতার উপর পড়তেই তোহা আতকে বলে ওঠে, আরে কি করছেন? হাত সরান, শার্ট মেখে যাচ্ছে তো। তিহান উত্তর না দিয়ে জানালা দিয়ে হাতের আইসক্রিমটা ফেলে দিয়ে গাড়ির সামনে ড্রয়ার থেকে পানির বোতল বের করে তেতো কণ্ঠে বলে, কি যে করিস তিহু? দরজাটা খুলতো, হাতটা ধুয়ে দিই। পরিষ্কার হাতটা দিয়ে ঠেলে দরজা খুলে তোহা। তিহান ঝুঁকে গিয়ে পানির বোতল খুলে যত্ন করে তোহার হাত ধুইয়ে দিয়ে বোতলটা তোহার হাতে দিয়ে বলে, পানি ঢাল। তোহার মুখ গোমরা করে তিহানের হাতের উপর পানি ঢালে। হাতটা পরিষ্কার হলেও ফকফকে সাদা হাতের তালুতে চকলেট কালারের দাগগুলো লেগেই থাকে। তিহান আবারও সিটে বসে তোহার হাত থেকে বোতলটা নিয়ে আগের জায়গায় রেখে দেয়। তিহানের হাতার দিকে তাকিয়েই তোহা মৃদু কণ্ঠে বলে, আমাকে বাসায় দিয়ে আপনি এখন অফিসে যাবেন না? হ্যাঁ, কেন? তাহলে শুধু শুধু হাতায় দাগগুলো লাগালেন কেন?
কেমন দেখাচ্ছে? তিহান তৎক্ষণাৎ কোনো উত্তর দেয় না, তবে তোহাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার আগ মুহূর্তে তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠে গাম্ভীর্য নিয়ে বলে, তোমার থেকে ইম্পর্টেন্ট কিছুই না, অন্তত এসব বিষয়ই তো নয়, মনে রেখো।